সাম্প্রতিক বিশ্বে যে ঘটনাবলী ঘটছে তার থেকে ভারত কি কিছু সিদ্ধান্ত নিচ্ছে বা ভারত কি কিছু শিখছে, প্রশ্নটা হলো সেখানে। আজকে আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে। খবরটা হচ্ছে এইটা, ভেনেজুয়েলা সংক্রান্ত খবর। আমেরিকাকে চটাতে চায় না মোদী সরকার। এখন খবরে যেটা লেখা হচ্ছে, ভেনেজুয়েলায় বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আমেরিকা বন্দী করার পরে ব্রিক্স গোষ্ঠীতে ভারতের সহযোগীরা নিন্দায় মুখর। গোটা ঘটনাক্রমে নিন্দা না করা বা আমেরিকার নামোচ্চারণ না করে শুধুমাত্র উদ্বেগ প্রকাশ করায় ভারতের অবস্থান নিয়ে ঘরোয়া রাজনীতিতে যথেষ্ট বিতর্ক হয়েছে, যেটা আমি আপনাদের বলছিলাম। এই পরিস্থিতিতে নয়াদিল্লির ভাষ্য, যা করা হচ্ছে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই করা হচ্ছে। মনে করা হচ্ছে দক্ষিণ আমেরিকার এক রাজনৈতিক পালাবদল হচ্ছে, যার সুযোগ ভবিষ্যতে ভারতও নিতে পারে। যার সুযোগটা কি ভারত দেবে? ওই আমেরিকা, ল্যাটিন আমেরিকায় কি হচ্ছে না হচ্ছে তাতে আমাদের কি যায় আসে? আমাদের তো কোনো সম্পর্ক নেই। তাহলে ভারত আগ বাড়িয়ে এই ব্যাপারে কথা বলতে যাবে কেন? কথা বলেনি ভারত। কারণ যদি কোনো যোগাযোগই না থাকে তাহলে কথা বলবে কেন? এখন সেটা নিয়েও যথারীতি আমাদের দেশে তো সব কিছুতেই বিতর্ক। যা করবেন, ভালো করলেও বিতর্ক, খারাপ করলেও বিতর্ক। ওই যদি যাও জঙ্গি হানা গিয়ে দিয়ে পাকিস্তানে যদি প্লেন গিয়ে মেরে আসে, গুড়িয়ে আসে নূর খান ইয়ারবেস, তাহলে বলবে ছবি দেখাও। গতবার সার্জিক্যাল স্ট্রাইকে বলেছিল ছবি দেখাও, তো ছবি তোলেনি। এবারে নূর খান এয়ারবেসে যখন হয়েছে তখন সমস্ত ছবিগুলো তুলে রেখে দিয়েছিল এবং প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিয়েছে। যখন ভারত আক্রমণ করলো পাকিস্তানকে, একদম সেনাবাহিনীর মুখপাত্র বসে বলে দিলেন যে এই 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 হয়েছে, এই হচ্ছে স্লাইড, আর কোনো কথা নেই। সবকিছুতে আমাদের প্রমাণ দিতে হবে আমাদের যত জাতীয় দলগুলো রয়েছে বিরোধী, তাদেরকে প্রমাণ করার দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের সরকারের। কিন্তু সুবিধা নেবে হচ্ছে এই সুবিধাবাদী বিরোধী দলগুলো। আর যদি কিছু অঘটন ঘটে তখন সব আঙুল হচ্ছে সরকারের দিকে। যাই হোক, সরকার কেন লিখলো যে সুবিধা হতে পারে? আমাদের পাকিস্তান এবং বাংলাদেশ, পাকিস্তান পূর্ব এবং পাকিস্তান পশ্চিম, বাংলাদেশ তো আর আমরা বলি না, আমার মুখ দিয়ে মাঝে মাঝে বেরিয়ে যায়, সকলেই বলে পূর্ব পাকিস্তান। তো এইখানেতে এখন যা পরিস্থিতি, হিন্দু নির্যাতন যেভাবে বাড়ছে, খুনের পর খুন হয়ে যাচ্ছে, নির্যাতনের পর নির্যাতন হচ্ছে, একের পর এক খুন হচ্ছে। তো এখন সেই অবস্থায় ভারত তো একটা সিদ্ধান্ত নেবে। আমি বহুদিন ধরেই আপনাদের বলে আসছি ভারত একটা সিদ্ধান্ত নেবে। এখন এই যে সুযোগের কথা বলা হলো না, এখানে পরিষ্কার বলা হলো এই পরিস্থিতিতে নয়াদিল্লির ভাষ্য, যা করা হচ্ছে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই করা হচ্ছে। মনে করা হচ্ছে দক্ষিণ আমেরিকার এক রাজনৈতিক পালাবদল হচ্ছে, যার সুযোগ ভবিষ্যতে ভারতও নিতে পারে। অর্থাৎ একটা প্রেসিডেন্স খাড়া হয়ে গেছে যে এটা হতে পারে, যেটা ঘটনা ঘটেছে সেটা হতে পারে। আমার দেশ যদি অস্থির হয়, যদি অসুরক্ষিত হয়, তাহলে পরে আমি সেই দেশকে বাঁচানোর জন্য আমি সমস্ত কিছু পদক্ষেপ নিতে পিছপা হব না এবং দ্বিধাও করব না। আর ভারতের তো ঘোষিত নীতি আছে, আমার উপরে যদি কোনো আক্রমণের আঘাতের পরিকল্পনা হয় বা আঘাত আসে বা আঘাত নেওয়ার কোন রকম চেষ্টা করা হয়, তাহলে তাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে ঘোষণা করা হবে। এখন বাংলাদেশে যা হচ্ছে তাতে ভারত এখন একটা অ্যাকশনের দিকে যাবে
আমি বহুদিন ধরেই আপনাদের বলছি। এখন এই আমেরিকা যা করে দেখালো, ডোনাল্ড ট্রাম্প যা করে দেখালেন, তাকে আমাদের নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি করে দেখাতে পারবেন? পারবেন ইউনুসকে তুলে আনতে মোদী? পারবেন জেলেনস্কিকে তুলে আনতে রাশিয়া? রাশিয়া আজকে একটা বিবৃতি দিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই বিবৃতিতে তিনি বলেছেন যে রাশিয়ার স্বার্থ ক্ষুণ্ণ হলে, রাশিয়া যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে রাশিয়া ছেড়ে কথা বলবে না। সেক্ষেত্রে কোনো বন্ধু এবং শত্রু কাউকেই গণনা করা হবে না, সমানভাবে প্রত্যাঘাত করা হবে। তার মানে পরিষ্কার রাশিয়া বুঝিয়ে দিল যে ইউক্রেন যদি আবার যদি আক্রমণ করে বা ওই ড্রোন ফোন মারে, তাহলে পরে একদম পরিষ্কার ইউক্রেনকে ধ্বংস করবে। অথবা যদি ডোনাল্ড ট্রাম্পের মতো যদি একটা ব্যবস্থা নেন, কড়া ব্যবস্থা, এটা সমস্ত মিথকে ডোনাল্ড ট্রাম্প ভেঙে দিয়েছেন যে অন্য রাষ্ট্রের প্রতি আক্রমণ করা যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না, সব বোগাস কথা। আমি বারবার বলি না, জিসকা লাঠি উসকা ভ্যাঁস, যার লাঠির জোর বেশি সেই মহিষ নিয়ে যাবে। এই যুগটাই পড়ে গেছে ওই রকম। আপনি যেরকম দেখাবেন, আপনি এপার থেকে 6 দেখলে আমি এপার থেকে 9 দেখবো। আপনি দেখছেন যে আপনি ঠিক করছেন, আমি দেখছি আমার রাষ্ট্র অসুরক্ষিত হয়ে রয়েছে, যে কোনো সময় আমার মূল্য চোকাতে হতে পারে। আমাদের বর্ডারগুলোতে সন্ত্রাসবাদীরা ঢুকছে, তারা অস্ত্র সহ ধরা পড়ছে, তাহলে আমরা কেন ব্যবস্থা নেব না? আর এই যে মূল যে মাথা, সেই মাথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। এখন ইউনুস তো তার নিজের কাজ করে দিয়েছে, করে দিয়ে দেশকে অস্থির করে ভেঙে চুরে শেষ করে দিয়েছে। ভেঙে চুরে শেষ করে দেওয়ার পর এখন উনি পাকিস্তানের সঙ্গে দোস্তি করছেন। আচ্ছা, আপনি যদি F-16 বিমান কেনেন, তাহলে কার কাছ থেকে কিনবেন? আপনি আমেরিকায় যাবেন তো, আমেরিকা গিয়ে F-16 বিমান আপনি কিনবেন। আপনি পাকিস্তান থেকে কোথা দিয়ে বিমান কিনছেন? আপনাদের যে বিমান বাহিনী অ্যাডমিরাল, এই বিমান বাহিনী যিনি প্রধান, অ্যাডমিরাল নৌবাহিনীর বিমান বাহিনীর প্রধান, তিনি চলে গিয়েছেন পাকিস্তান 4 থেকে 9 অব্দি বা 10 অব্দি তার বোধহয় পাকিস্তান ভিজিট। তা সেখানে উনি বলেছেন যে আমরা F-16 6খানা কিনব। পাকিস্তান F-16 পেল কোথায়? পেল আমেরিকা থেকে পেয়েছিল। আমরা যখন আক্রমণ করেছিলাম সেই সময় যেগুলো তুবড়ে মুবড়ে ভেঙে ছুটে গেছিল, যেগুলো সাইডে পড়ে, যেগুলো অকেজ হয়ে গেছিল, সেগুলোকে রং টং করে, মানে যন্ত্রপাতি চেঞ্জ ফেঞ্জ করে, এবার সেগুলোকে বাংলাদেশের ঘাড়ে গোছানোর চেষ্টা করছে। আর এমন মূর্খ বাংলাদেশ সরকার, এই সরকার প্রধান ইউনুস, সেগুলো কেনার জন্য আবার ওখানে লোক পাঠিয়েছেন। অন্য স্বার্থও থাকতে পারে, আমি তো বলতে পারবো না, অন্য স্বার্থও নিশ্চয়ই রয়েছে। আর মার তো খাবে, এটা তো পরিষ্কার বুঝতে পারছে, মার একটা হবে। এখন সেই মারটা কতটা হতে পারে এবং কি ব্যাপারে কি খবরাখবর পাকিস্তানের কাছে আছে, সেই সব খবরটা উনি সম্ভবত নিতে গেছেন। তা এখন ইউনুসের যা অবস্থা, ইউনুস, আমি বলেছিলাম আপনাকে, খুব ভয়ে ভয়ে আছে। যমুনা একে বলছে থাকতে, ওকে বলছে থাকতে। গতকাল পরশু থেকে উনি যমুনায় থাকছেন না। উনি থাকছেন কোথায়? উনি থাকছেন যেখানে আপনার দূতাবাসগুলো রয়েছে, সেই দূতাবাসগুলো যে অঞ্চলে, সেইখানে একটা সুরক্ষিত ভবনে তিনি রাত্রি যাপন করছেন। এবং গতকালকেও উনি ওখান থেকেই সমস্ত কাজকর্ম সেরেছেন, আজকেও উনি ওখান থেকেই কাজকর্ম সারবেন। তারপরে যমুনা আসবেন কিনা সেটা আমি জানি না। ফলে ভয় এবং আতঙ্ক ওনাকে কিন্তু ঘিরে ধরছে। ওনার কাছে নিশ্চয়ই খবর আছে যে ভারত একটা কঠিন অ্যাকশনের মধ্যে দিয়ে যাবে, কারণ নরেন্দ্র মোদী কিন্তু বলে দিয়েছেন যে অকল্পনীয় কিছু হবে। অকল্পনীয় রাস্তা কিন্তু দেখিয়ে দিয়েছেন একজন রাস্তা অকল্পনীয় কি হতে পারে দেখিয়ে দিয়েছেন, একদম সাকসেসফুলি নেভি সিল করে দেখিয়ে দিয়েছে। অকল্পনীয় আমরাও করতে পারি। শেখ হাসিনাকে যেমন তুলে আনতে পেরেছি, ইউনুসকেও তুলে আনতে পারবো। চাপ দিয়ে হোক, জোর খাটিয়ে হোক, আমরা ইউনুসকে তুলে আনতে পারবো, যদি আমরা মনে করি। ইউনুস হয়তো সেই ভয় পাচ্ছেন, আর যদি ভয় পেয়ে আপনি কোথায় লুকোবেন,
কোন বাংকারে লুকোবেন? বাংকারে লুকোলে তো আপনার ওখানে তো ব্রহ্মস যাবে। আর যদি বাইরে থাকেন, সোজা চ্যাংদোলা করে নিয়ে চলে আসবে কমান্ডোরা। বাবা আপনি আপনার এখানে এখানে আমাদের বিচার হবে, যেমন আমাদের ইউএপিএ তে আমাদের বিচার হয়, সেইভাবে বিচার হবে। কারণ আপনি ভারতবর্ষের ওপরে সন্ত্রাসবাদী আক্রমণে ছক করেছেন, আপনি হলেন মাস্টার মাইন্ড। তার কিন্তু ভিডিও ফুটেজ রয়েছে, আপনি যেটা ক্লিনটনের সভায় গিয়ে আপনি বলেছিলেন আপনারা মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে সরকার পরিবর্তন করে যে সরকার যাকে যেভাবে ক্ষমতা নিয়েছেন, তারপর জিহাদি গোষ্ঠীকে জেল থেকে ছেড়ে দিয়েছেন, দেশকে অস্থির করে দিয়েছেন, সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন। এখন সমস্ত মারপিট দাঙ্গা হাঙ্গামা করে একেবারে অর্থনীতির 12টা বাজিয়ে দেশ রসাতলে করে দিয়েছেন। এটা একটা দেশের প্রতি অত্যন্ত অবিচার, দেশের মানুষের প্রতি অবিচার, দেশের প্রতি অবিচার, এবং পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর উপরে এই ভীষণ রকম প্রভাব পড়ছে। ফলে আপনি বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন, হয়তো বাংলাদেশে দাঁড়াবেন অথবা ভারতে দাঁড়াবেন, কাঠগড়ায় তো আপনাকে দাঁড়াতেই হবে। এবার শুধু আপনি সময় গুনুন, পালিয়ে আপনি বাঁচতে পারবেন না। আমি বলেছি না, পালিয়ে ইউনূস আপনি বাঁচতে পারবেন না। এখন দেখার যে মোদি ওনাকে তুলে আনতে পারে কিনা। জামাতি প্রোডাক্ট হাদিকে জামাতে হত্যার পর বাংলাদেশের মধ্যে একটি গণজোয়ার সৃষ্টি করতে চেয়েছিল এবং তারা অনেকাংশে সফল হয়েছিল। হাদির জানাজায় লক্ষ মানুষের উপস্থিতি দেখাতে পেরেছে এবং হাদিকে যে বাংলাদেশের জনগণ ভালোবাসে ওগুলো কিন্তু মিডিয়াতে ফলাওভাবে প্রচার করতে তারা সক্ষম হয়েছে এবং ভারত বিরোধিতার রাজনীতিও মোটামুটি তারা চাঙ্গা করতে পেরেছিল। কিন্তু তারা যেটা চিন্তা করেছিল হাদিকে হত্যার পর এক ঢিলে 3 পাখি মারবে, সেটাতে কিন্তু তারা সফল হয়নি। তাদের এই স্বপ্ন ঘুরে বালি হয়ে যায় কিছুদিন পরে যখন তারেক জিয়ার বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন হয়। তারপরে তারা কি করেছে? তারপরে তারা হাদির ব্যাপারটাকে সাইডে রেখে হাসনাতকে লাইমলাইটে নিয়ে এসে ভারত বিরোধিতার বক্তব্য দিতে বলেছে। হাসনাতও তাদের স্ক্রিপ্ট অনুযায়ী ভারত বিরোধিতার বক্তব্য শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে। এই হাসনাতকেও কিন্তু তারা প্ল্যানিং করে টার্গেট করে ফেলেছিল, হাসনাতকেও তারা ফেলে দিবে। তাদের কথা হচ্ছে যারাই অতিরিক্ত ভারত বিরোধিতার বক্তব্য দিবে এবং তারাই কিন্তু ভারত বিরোধিতার বক্তব্য দেওয়াচ্ছে স্ক্রিপ্ট করে। যখন সারা বাংলাদেশে মোটামুটি ভারত বিরোধিতার বক্তব্য দেওয়ার ফলে তার জনপ্রিয়তা মোটামুটি একটা জায়গায় পৌঁছাবে, তাকে ফেলে দেওয়া হবে। তো ফেলে দিলে তারা ব্যাপারটাকে কিভাবে ক্যাশ করবে? যে ভারত বিরোধিতার বক্তব্য দেওয়ার কারণে ভারত রয়ের মাধ্যমে এবং আওয়ামী লীগের সহায়তায় এই বিপ্লবী নেতাদেরকে মেরে ফেলছে। এই হাদিকে সে কারণে মারা হয়েছে। হাদিও কিন্তু 1 মাস আগে থেকে জানতো তাকে মারা হবে, কারা মারবে সেটাও জানতো, কারণ হাদি জামাতের জন্যই তার জীবনটা বিলিয়ে দিতে রাজি ছিল। হাদি মনে করতো আমি আমার রাজনৈতিক দলের জন্য জীবনটা যদি বিলিয়ে দিই আমি শহীদের কাতারে যাবো গা, এবং আমাকে এমন ভাবে প্রমোট করা হবে আমি বাংলাদেশের বুকে আজীবন বেঁচে থাকবো। এই সকল ব্যাপারগুলাই কিন্তু হাদি ইমোশনাল হয়ে টকশোতে বলে বেড়াতো। কেন বলে বেড়াতো? কারণ হাদিকে যে মেরে ফেলবে বা বলি দিবে রাজনৈতিক দলের কারণে এটা আগে ভাগে সেটেল করা ছিল। হাসনাতকে মোটামুটি প্রিপেয়ার করা হচ্ছিল এই ব্যাপারগুলোর কারণে। তারা চেয়েছিল যে আওয়ামী লীগের যেরকম কিছু জাতীয় নেতা আছে তাদেরকে আমরা বারবার স্মরণ করি, বিএনপিরও কিছু এরকম জাতীয় নেতা আছে আমরা বারবার স্মরণ করি, এর তরুণদের মধ্য থেকে এই ধরনের নেতা তৈরি করে তারা কিছুদিনের মধ্যে তাদেরকে মেরে ফেলে ইস্টাবলিশ করতে চেয়েছিল বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগের মতো এরও এক বিপ্লবী নেতা, এরও জাতীয় নেতা। বুঝতে পেরেছেন? হাদিকে ইস্টাবলিশ করছে, এরপরে হাসনাতকে এই ধরনের ইস্টাবলিশের প্ল্যানিং ছিল। কেন তারা হঠাৎ করে তরুণদেরকে ইস্টাবলিশ করতে চাচ্ছে? মেরে ফেলার পরে রাজনৈতিকভাবে একটা নতুন যাত্রা শুরু। তার মেইন রিজন হচ্ছে জামাতের যারা বৃদ্ধ হয়ে গিয়েছে তাদের তো রাজাকার ট্যাগ আছেই, এবং আগেও যারা ছিল মারা গিয়েছে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে রাজাকার ট্যাগ লাগিয়ে, তাদেরও তো রাজাকার ট্যাগ আছে। তরুণ প্রজন্ম যারা আছে তাদের কিন্তু রাজাকারের ট্যাগ নাই। তাদের মধ্যে থেকে এমন কিছু জাতীয় নেতা তৈরি করা হবে তাজউদ্দিনের মতো এবং কামরুজ্জামানের মতো জাতীয় চার নেতার মতো, এবং এদেরকে ভারত বিরোধিতার রাজনীতি করানো হবে। এরপর এদেরকে দলের সাথে বলি দেওয়া হবে, এদেরকেও আওয়ামী লীগের বিএনপির মতো এবং জিয়া রহমান মুজিবদের মতো ওই পর্যায়ে নিয়ে যাওয়া হবে। মারা যাওয়ার পর ওদেরকে এমন ভাবে প্রমোট করা হবে, সেদিকেই তারা প্ল্যানিং করে আগাতে ছিল। ওই যে বললাম তারেক জিয়া যখন চলে এসেছে সকল প্ল্যানিং এ তারা সকল কিছু ঘুরে বালি হয়ে গিয়েছে। এরপরে হাসনাতকে আর তারা ওই প্ল্যান থেকে সরিয়ে হাসনাতকে আর বলি দেওয়ার দিকে তারা ফোকাস দেয়নি, তারেক জিয়ার ব্যাপারটাকে নিয়ে তারা খেলা শুরু করে দিয়েছে।
একটা জিনিস খেয়াল করবেন, তারেক জিয়াকে সকলে এখন প্রধানমন্ত্রী হিসেবেই দেখছে। সেনাবাহিনীর অনেকে অতিভক্তি দেখাচ্ছে তারেক জিয়াকে। সকল প্রোটোকল ভেঙে তারেক জিয়ার গুলশানের বিএনপির অফিসে কিন্তু সকলে যায় হাজিরা দিচ্ছে। এই কিছুদিন আগে এনএসআই এর প্রধানও কিন্তু গিয়ে হাজিরা দিয়েছে। এবং সেনাবাহিনীর মেজর জেনারেল হাকিমুজ্জামান যখন তারেক জিয়া কান্না করতেছিল তখন হাতের মধ্যে টিস্যু বাড়িয়ে দিচ্ছে। মানে এমন ভাবে তৈলোন্মোদন করা হচ্ছে তারেক জিয়াকে যে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মাথায় রাখবেন, এখনো কিন্তু ডক্টর ইউনূস সরকার আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস। এখনো কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে অনেক জামাতপন্থী নেতা আছে, সকল সেক্টরে কিন্তু জামাতপন্থী নেতায় সয়লাভ। এত অতিভক্তি তারেক জিয়াকে দেখানো হচ্ছে কেন? তারেক জিয়াকে কি সিস্টেমে ফেলে দেওয়ার প্ল্যানিং চলছে না তো? এখন এমন এক পর্যায়ে চলছে, কাকে কখন ফেলে দেওয়া হয় রাজনীতি থেকে বোঝা বড় মুশকিল। ইতিহাসে এরকম অনেক ঘটনা হয়েছে যেখানে রাষ্ট্রপ্রধানকে মেরে ফেলা হয়েছে, তারেক জিয়া এখনো রাষ্ট্রপ্রধান হয়নি। জামাত এবং ডক্টর ইউনূস গঙ্গের এখন মেইন কলার কাটা আওয়ামী লীগের থেকেও তারেক জিয়া। তাই তারেক জিয়া অতিভক্তি দেখে অতি খুশি হওয়ারও কিছু নেই রে ভাই। ক্ষমতায় চলে আসার পরও যে অতিভক্তি দেখানোর বলে আপনাকে ফেলে দিবে না তার কোনো গ্যারান্টি আছে? ইন্ডিয়া হয়তো এই ব্যাপারগুলোই তারেক জিয়াকে সতর্ক করার জন্যই খালেদা জিয়া মারা যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশে এসেছিল এবং তারেক জিয়াকে এই বার্তা দিয়েছিল যে আপনার সতর্ক থাকবেন, আপনার জানার রিস্ক আছে। হয়তো মোদিও চিঠির মধ্যে বার্তা দিয়েছে, তাই নয় কি? তাই তারেক জিয়াকে সরকারি প্রোটোকলের সাথে সাথে নিজের প্রোটোকল নিজেকেই নিতে হবে। কারণ ভাই, নিজের প্রোটোকল যদি নিজে না নিতে পারেন, আপনাকে এই সকল প্রোটোকল দিয়ে কোনো লাভ হবে না। কারণ প্রোটোকল যারা দিবে তারাই যদি আপনাকে কাম করে দেয়, তারাই কাম করে দিলে বিএনপি এখন যে সাংগঠনিক অবস্থা, তারা রাজপথে নেমে কিছুই পাল্টা ফেলতে পারবে না। আওয়ামী লীগ তো কিছু করবেই না, তাহলে সর্বসর্বা কিভাবে থাকবে? জামাত ইসলামী এবং ডক্টর ইউনূস গং তারাই এখন রাজপথে থাকবে। পুরো দেশটাকে তারা চুষে খেয়ে ফেলবে। এই পাকিস্তান, তুরস্ক এবং সিএ এর সহায়তা, আমেরিকার সহায়তায় কিচ্ছু করতে পারবে না বিএনপি। তাই তারেক জিয়া সবচেয়ে এখন রিক্সে আছে। তারেক জিয়ার এই সকল প্রোটোকল, এই সকল অতিভক্তি যারা দেখাচ্ছে তারাও রিক্সের কারণ হতে পারে। হয়তোবা ভারত সে ব্যাপারগুলোই তারেক জিয়াকে সতর্ক করছে। শেখ মুজিবুর রহমানকে যখন সেনাবাহিনী মেরে ফেলার জন্য যায়, তার কিছুদিন আগেও কিন্তু ভারত শেখ মুজিবকে সতর্ক করেছিল, কিন্তু শেখ মুজিব সেটা গুরুত্ব দেয়নি। শেখ মুজিব বলেছে আমার দেশের মানুষ আমাকে হত্যা করতে পারে না। ঠিকই কিন্তু আমাদের দেশের মানুষ এবং আমাদের দেশের সেনাবাহিনী শেখ মুজিবের সপরিবার হত্যা করার জন্য গিয়েছিল এবং শেখ হাসিনা এবং তার বোন শেখ রানা ছাড়া সকলকে কিন্তু হত্যা করেছিল। এটা বাংলাদেশের নজির আছে, তাই নয় কি? জিয়াউর রহমানকেও কিন্তু বাংলাদেশের মানুষই হত্যা করেছে, বাংলাদেশের সেনাবাহিনী হত্যা করেছে। তাই তারেক জিয়া কোন হুনুরে বুঝেন নাই? যতই সিকিউরিটি থাকুক, যতই কিছুই থাকুক, নিজের সিকিউরিটির ব্যবস্থা আপনি নিজে এখন করতে হবে। কারণ বাংলাদেশের যে এখন পরিস্থিতি, আওয়ামী লীগ রাজনীতিতে নাই। এখন যদি আপনারও সিস্টেমে কুল্লু খালাস হয়ে যান, বাংলাদেশ সম্পূর্ণরূপে জঙ্গিদের দখলে চলে যাবে, পাকিস্তানের দখলে চলে যাবে। বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, বাংলাদেশে কেউ রক্ষা করতে পারবে না। তাই হাসনাত না তারেক, এই প্রশ্ন এসেই যায়। কারণ হাসনাতকে সাইডে রেখে এখন হয়তো আপনাকেও বলে দিতে পারে তাদের স্বার্থের কারণে। কারণ জামাত মুনাফেক, যে পাত্রে খায় সে পাত্রে ছিদ্র করে। এত বছর তারা কোণঠাসা ছিল, আপনাদের কলিজের মধ্যে থেকে তারা রাজনীতি করেছে, বাট গুছিয়েছে, মেটিকুলাস ডিজাইন করেছে। যখন তারা মোটামুটি শক্তপোক্ত হয়েছে, ওই মাকড়সা যেভাবে তার বাচ্চাকে যখন হওয়ায় বাচ্চা বুকের মধ্যে থাকে, বাচ্চা যখন বড় হতে থাকে মায়ের কলিজে খেয়ে বুক ফেরে বুক ছিঁড়ে বের হয়ে যায়, সেম ভাবে আপনারা মাকড়সা ছিলেন, বড় মা ছিলেন। যখন তারা বড় হয়ে গিয়েছে, পেট ছিঁড়েই কিন্তু এখন আপনাদেরকে এক সাইডে রেখে তারা বের হয়ে গিয়েছে। তারা এখন মনে করে আমরাই শক্তিশালী দল, বাংলাদেশের আওয়ামী লীগ গায়েব হয়ে গিয়েছে, বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল, আমরা যাই বলবো তাই হবে। ডক্টর ইউনূস, আমাদের সরকার, আমরাই বিপ্লব ঘটিয়েছি, আমরাই গণঅভ্যুত্থান ঘটিয়েছি, আমাদের সাথে আমেরিকা, আমাদের সাথে পাকিস্তান, আমাদের সাথে তুরস্ক আছে, সৌদি আরব আছে। তারা এটা মনে করছে। কেন মনে করছে? আপনাদের কারণে। কারণ তারা এখন যা ইচ্ছে তা করলো। যদি আওয়ামী লীগ রাজপথে নামে, আপনারা আবার জামাতের সাথে ঐক্য হয়ে যান, ঐক্যবদ্ধ হয়ে যান। তারা সে দুর্বলতা আপনাদের জানে, যে আপনাদের মনে ভয় আছে। তাই আপনাদেরকে যতই কেলান কেলাক, যতই আপনাদেরকে খেলে দেওয়ার জন্য বসে থাকুক, তারেককেও খেলে দেওয়ার জন্য বসে থাকুক, আপনারা বাল্টো ফেলতে পারছেন না। কারণ আপনাদের দুর্বলতা সকল কিছু জামাত জানে, জামাতের কাছে মূল চাবিকাঠি আপনাদের। এটাই হচ্ছে সত্য কথা। আপনাদের আশেপাশে এখন জামাত ঢুকে গিয়েছে, 30 থেকে 40% এখন বিএনপির মধ্যে লোক আছে জামাতের। আপনারা বুঝতেও পারতেছেন আপনাদের দলটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। এটাই হচ্ছে সত্য কথা। তারা লুঙ্গির তলা থেকে রাজনীতি করতে পছন্দ করে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের লুঙ্গির তলা থেকে রাজনীতি করেছে, আওয়ামী লীগকে শেষ করে দিয়েছে। এখন আপনারা ক্ষমতায় আসার দৌড়ে আপনাদের লুঙ্গির তলা থেকে রাজনীতি করে সাংগঠনিকভাবে শেষ করে দিবে। পরে আপনাদের তারেক জিয়া যে আছে দলের প্রধান, তাকেও
শেষ করে দিবে, হয়তোবা ক্ষমতায় বসার আগে, না হলে ক্ষমতায় বসার পরে হতে পারে। তাই নিজের সিকিউরিটি নিজেকেই দিতে হবে, প্রোটোকলের বিশ্বাস করে কোনো লাভ হবে না। আর ভবিষ্যতে কি পরিস্থিতি হয় সেটা কেউ বলতে পারে না, হয়তোবা নির্বাচনের আগেও হয়ে যেতে পারে। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন।